আসসালামু আলাইকুম চট্টগ্রামবাসী। আজকে তোমাদের বোর্ডে 25 সালে আসা একটা কোশ্চেন সলভ করব। এই কোশ্চেনটা দ্বারা কপি কল সম্পর্কিত যত আলোচনা আছে সেগুলো ইনশাআল্লাহ এসে পড়বে। তোমাদের a is equal to m1 minus m2 divided by m plus m1 plus m2 into g, এই যে সূত্রটা কোত্থেকে আসলো, এটা ডিরাইভেশনটা, তারপর ফোর্স সম্পর্কিত কথাবার্তা, তারপর পুলি এবং কপি কল সম্পর্কিত কথাবার্তা আজকে এই ভিডিওতে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। আর তোমরা কোন বোর্ড থেকে সবাই পরীক্ষা দিবা একটু কমেন্ট বক্সে জানাই দিবা, কে কোন বোর্ডের আছো এবং কে কোন স্কুলের আছো। আমি জানতে চাই যে তোমরা কোন স্কুল থেকে আমাকে সাপোর্ট করো। আচ্ছা, চলো শুরু করি। আচ্ছা দেখো, আমি আগে একটু তোমরা পড়ে নাও ওটাকে, আমি একটু পরীক্ষা নাও। আমার কাছে লেখা আছে, তোমরা তো স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমার কাছে পাশে লেখা আছে যে এখানে তোমরা একটা কপি কল দেখতে পাচ্ছ। কপি কলে এক পাশে 16 কেজি ভরের একটা বস্তু ঝুলানো এবং সেটা 50 মিটার উপরে, 50 মিটার উপরে। আর কি, আর আরেক সাইডে 1.5 কেজির একটা বস্তু ঝুলানো, অর্থাৎ এই বস্তুটা নিচে ঝুলানো, নিচের দিকে টানতেছে এটাকে, আবার এটা কি উপরের দিকে যেতেছে। অথবা যেহেতু এটার ভর কম, ছোটটার ভর যেহেতু কম, দেখো আমি একটা আঁকি, এটা দেখো এই যে এটা, এই কপি কলটা, এই এই এইদিকে একটা বস্তু, এই জায়গায় একটা বস্তু, এটা 1.5 কেজি, আর এটা কি, এটা কত কেজি, 16 কেজি। এখন এটা দেখো, এটার ওজন বেশি না এটার ওজন বেশি, অবশ্যই এটার ওজন বেশি, সেজন্য এটা কি নিচের দিকে যেতে থাকবে, আর উপরের দিকে যেতে থাকবে। আর এদিকে একটা সি বিন্দু আছে, এটাকে বলছে এ বিন্দু, এটাকে বলছে বি বিন্দু। এখন আমাদের কথা কি, কি বলছে যে চিত্রে ডি বিন্দুতে, ডি বিন্দু কোনটা, ডি বিন্দু হচ্ছে এই যে এই জায়গায়, এই জায়গায় সুতাটা বাঁধা আছে, সুতাটা। আচ্ছা, এখন ডি বিন্দুতে সুতার বাঁধন না খুলে সি বিন্দু, এটা বলে সরি, বলছে যে চিত্রে ডি বিন্দুতে সুতার বাঁধন দেওয়া আছে, ডি বাঁধন খুলে এ বস্তুর গতিশক্তি নির্ণয় করা হলো। চট্টগ্রাম বোর্ড 25। আচ্ছা, ডি বাঁধন থাকা অবস্থায় এ বস্তুর বিভব শক্তি নির্ণয় করতে বলছে, এ বস্তুর বিভব শক্তি নির্ণয় করতে বলছে। করি, চলো করি। আমরা কি জানি বিভব শক্তি কি, বিভব শক্তি কি, বিভব শক্তি জিনিসটা কি, কোন একটা নির্দিষ্ট উচ্চতায় তলের সাপেক্ষে, তলের সাপেক্ষে কোন নির্দিষ্ট উচ্চতায় বস্তুর মধ্যে যে পরিমাণ কি শক্তি জমা হয়, অথবা আমরা এটাকে এরকম ভাবে বলতে পারি যেমন কোন একটা নির্দিষ্ট তলের সাপেক্ষে নির্দিষ্ট উচ্চতায় কোনো একটা বস্তুকে উঠানো হলে সে বস্তুটা স্থির অবস্থায় যে পরিমাণ যান্ত্রিক শক্তি লাভ করে সেটা হচ্ছে তার বিভব শক্তি। অর্থাৎ এই যে এটা, এটা ধর এটা একটা তল, আমি এটা এই তলের সাপেক্ষে এটাকে 1 মিটার উপরে উঠাইলাম, তারপর এটা থামায় রাখছি না, এটার মধ্যে একটা নির্দিষ্ট বিভব শক্তি জমা হয়েছে, অর্থাৎ এটার ভিতরে যে শক্তিটা জমা হয়েছে সেটাকে আমি বিভব শক্তি বলবো। বুঝছো, বিভব শক্তি ইংলিশ হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। চলো করি সিকিউর স্যার। দেখো গ নম্বর, গ নম্বর, এখন গ নম্বরে আমাকে বলছে বিভব শক্তি নির্ণয় করতে এ বস্তু। আমরা কি জানি বিভব শক্তি মানে কি, বি ইজ ইকুয়াল টু, ভি ইজ ইকুয়াল টু এম জি এইচ। এখন এখান থেকে কি বলতে পারি, এম এর মান কত, 16 ইন্টু 9.8, জি এর মান 9.8, অভিকর্ষজ ত্বরণ, এম হচ্ছে ভর, আর কি এইচ হচ্ছে কি উচ্চতা, উচ্চতা কতটুকু, মাটি থেকে কতটুকু উপরে, 50 মিটার উপরে, 50 মিটার, 50 মিটার উপরে, তাহলে কত 50, কত হয় গুণ করি, গুণ করলে অ্যান্সারটা হয়ে যাবে আমার 16 ইন্টু 9.8 ইন্টু কত 50, 784 784। একক কি হবে, এককটা কি হবে, এককটা হবে হচ্ছে আমাদের যে জুল। কালিটা শেষ হয়ে গেছে, যাই হোক আমি দেখি, এককটা হবে জুল। কেন জুল, কারণ কি, আসলে বিষয়টা এরকম যে শক্তি যে আবিষ্কার করছে, আবিষ্কারকের নাম জুল, তাই এই এককটাকে আমরা জুল নামে রাখি। কিন্তু আমরা যদি, আমি সাধারণত যে নিয়মে করি যে ম্যাথ, এটার একক কি কেজি, এটার কি এমএস ইনভার্স 2, আর এটা কি এম, তাহলে কি আছে কেজি এম স্কয়ার এস স্কয়ার, এই তো
এখন ওইটা মানেই হচ্ছে জুল, বুঝছো? ওটা মানেই জুল। আমি তোমাদের এই যে মাত্রা তারপর একক এগুলো নিয়ে একটা ক্লাস নিয়েছিলাম না, সেই ক্লাসে বিশেষ করে আমি 26 বলছি, আমি ওই ক্লাসটা যেটা আমি নিব ওটা খুব মনোযোগ দিয়ে দেখবা। কারণ কি, যে কোনো অধ্যায় তোমরা সিকিউ সলভ করতে যাবা, তোমরা কেমিস্ট্রিতে, তারপর অনেক ক্ষেত্রে বায়োলজিতে, তারপর অঙ্ক করার ক্ষেত্রে তোমরা দেখবে যে এইটা লাগবেই লাগবে, মাস্ট লাগবে। আচ্ছা, যাই হোক, আমরা বিভব শক্তিটা বের করে ফেললাম। বিভব শক্তি কি? ভি ইজ ইকুয়াল টু mgh, অর্থাৎ ভর ইনটু কি কি অভিকর্ষের ত্বরণ ইনটু কি এইচ, উচ্চতা। কতটুকু উচ্চতা আছে, কারণ কতটুকু উচ্চতা কি বলবো, এই যে মাটি থেকে কতটুকু উচ্চতায় আছে, এই তল সাপেক্ষে কতটুকু উচ্চতায় আছে সেটা। আর যদি গতিশক্তি বের করতে বলতো কি করতাম, সর্বোচ্চ যত উচ্চতা উঠছে সেটা থেকে কতটুকু নামছে সেটুকু। আমি গতিশক্তি যদি নির্ণয় করতে বলতো একটু পরে নির্ণয় করবো একবার। চলো পরের কোশ্চেনটা আছে। এখন মূল খেলাটা হবে আমাদের গ নাম্বারে, গহ নাম্বারে, গহ নাম্বার। গহ নাম্বারটা কি বলছে দেখি। এখানে বলছে কি যে ডি বিন্দুতে সুতার বাঁধন খুলে, এখন ডি বিন্দু তোমরা দেখতে পাচ্ছ এই জায়গায় কি, এটা এটা এখানে একটা, এখানে একটা, এটা ধরো এ বি। এখন খেয়াল করো, এই জায়গায় হচ্ছে ডি বিন্দু, এখানে ডি বিন্দু, এখান থেকে এখানে দূরত্ব 50 মিটার। এটা হচ্ছে আমাদের, এটাকে এই যে আমি একটা কথা বলতে ভুলে গেছি, এটাকে বলে পুলি, পুলি বলে, এটাকে বলে পুলি। আর এই যে এই সিস্টেমটাকে, পুরো সিস্টেমটাকে বলে কপিকল। ঠিক আছে, দেখো এখন খেয়াল করবো খুব মনোযোগ দিয়ে যে এই জায়গায় আমি তোমাদের এখন যেই নিয়মটা শেখাবো, এই নিয়মে তুমি কপিকলের যে কোনো নিয়ম, যে কোনো ধরনের অঙ্ক করতে পারবা, খালি কনসেপ্ট ক্লিয়ার রাখো, তাইলেই হবে। আচ্ছা, এখন আমাকে বলছে যে এই বাঁধনটা, এখন বলছে যে ডি বিন্দুতে সুতার বাঁধন না খুলে সি বিন্দু, সি বিন্দুতে, যেটা এই জায়গায় সি বিন্দু, এটা সি বিন্দু, এটা সি বিন্দু, এই সি বিন্দু কি করতে, এই সি বিন্দুর সুতা কেটে দিলে, এই যে এই সুতাটা যদি কেটে দিই, তাহলে এই বস্তু অপেক্ষিত বেশি গতিশক্তিতে ভূমিতে আঘাত করবে কি না। আচ্ছা, খেয়াল করো, দেখা যায়, দেখা যায়, দেখো খুব মনোযোগ। এখন আমি সি বিন্দুতে যদি কেটে দিই, তাহলে কি হবে, এটা মুক্তভাবে পড়া শুরু করবে। তোমরা তোমরা আমার যদি ক্লাসগুলো দেখে থাকো, গতি ক্লাসগুলো ফাটাফাটি ভাবে আমি করাইছি যে মুক্তভাবে যে পরন্ত বস্তু, বারবার বলছি, মুক্তভাবে যখন পরন্ত বস্তু ক্ষেত্রে আমার কোনো গতিশক্তি নির্ণয় করতে হয়, তখন আমি ভি স্কোয়ার, যেটা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারি। এখন বস্তুটা আমি যদি ফালাই দিই নিচে, নিচে যদি পড়ে যায়, তাহলে আমার গতিশক্তিটা করতে বেড়ে চাইছে, আমি লিখি গতি শক্তি, সুন্দর করে লিখতে পারি। গতিশক্তি কমা গতিশক্তি কি দ্বারা প্রকাশ করি, টি দ্বারা প্রকাশ করি, টি ওয়ান দিয়ে, টি ওয়ান ইকুয়াল টু এম জি এইচ, তাই না, এম জি এইচ, এটাকে এম ওয়ান দিই। হ্যাঁ, দেখো উচ্চতাটা দেখো, এর এম জি এইচ, উইথ এম জি এইচ আমি ডাইরেক্ট লিখবো না, ডাইরেক্ট লিখলে আবার তোমরা একটু ঘাবড়ে যাবা। ডাইরেক্ট লেখা যায় কিন্তু আসলে কিন্তু হাফ এম ভি স্কয়ার ইজ ইকুয়াল টু এম জি এইচ, কারণ কি দেখো, এই দেখো হাফ এম ভি স্কয়ার, এখন আমরা কি জানি, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh, তাই না? তাহলে এখান থেকে ইউ এর মান যদি 0 হয়, তাহলে কি ভি স্কয়ার ইজ ইকুয়াল টু 2gh, তাহলে কি হয় হাফ ইনটু 2gh ইনটু এদিকে যে আগের m ছিল m, তার মানে কি mgh, বুঝছো না? একই জিনিস, দুটো একই জিনিস। আমরা ডাইরেক্ট লিখতেছি কারণ ভুলে, একটু বিস্তারিত ভাবে লিখি। দেখো খুব মনোযোগ, এখন বস্তুটাকে আমি ডাইরেক্ট ফালাই দিব, তো ফালাই দিলে আমার কিন্তু গতিশক্তিটা দাঁড়ায় হাফ এম ভি স্কয়ার, এম ভি স্কয়ার। ভি স্কয়ারের মান কি মাত্র দেখাইছি, ভি স্কয়ার মানে কি হাফ ইন্টু এম ইন্টু ভি স্কয়ার মানে কি 2gh, 2gh
এই যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এখন ইউ এর মান যদি 0 হয় তাহলে কি ইউ বাদ, তো কি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gh। আচ্ছা 2gh মান বসাই দাও, হাফ ইন্টু 16 ইন্টু এই যে এটাকে ফেলা দিচ্ছি, হাফ ইন্টু 16 ইন্টু 9.8 ইন্টু 2 ইন্টু এইটার মান কত 50। এটা কাটো, 8 থেকে আর কিছু তো কাটা যায় না, 8 ইন্টু 9.8 ইন্টু 2 ইন্টু 50 কত আসে, 7840। দেখো তো এটা আর আগেরটা কি দেখা যায়? হ্যাঁ দেখা যায় না, দাঁড়া এই যে এইটা আর আগেরটা কি সেম কিনা, এইটা আর আগেরটা কি সেম? সেম। কেন সেম হলো? কারণ কি যখন দেখো এই বস্তুটাকে যখন ফেলে দেওয়া হবে তখন এটার ভিতরে যে বিভব শক্তিটা আছে সেটা পুরোটুকু গতিশক্তিতে রূপান্তর হয়ে যাবে। গতিশক্তিটা কি? গতিশীল বস্তুর মধ্যে কোনো বস্তুকে গতিশীল করা হলে তার মধ্যে যে শক্তি সঞ্চিত হয় সেটাকে বলি আমরা কি, যে শক্তির পরিবর্তন ঘটে, রূপান্তর ঘটে, সেটাকে আমরা কি বলি? গতিশক্তি। এখন এই বস্তুটা খুব মনোযোগ, এই বস্তুটাকে আমি যখন মুক্তভাবে পড়তে দেবো তখন কি এটা মুক্তভাবে পড়ার সময় ওটার ভিতরে কি গতিশক্তি সৃষ্টি হবে, কারণ কি এটা গতিশীল একটা বস্তু। এখন গতিশীল বস্তুর মধ্যে যখন এটা একদম নিচে পড়ে যাবে তখন কি হবে জানো, যে এটার ভিতরে যত বিভব শক্তি আছে পুরোটুকু গতিশক্তির রূপান্তর হয়ে যাবে। অর্থাৎ আগে যে বিভব শক্তি ছিল পরে তার গতিশক্তি সেম হবে। আর আমি যদি তোমাদের মুখে বলে দিতাম যে এটা সমান হবে, তোমরা হয়তো বুঝতে না, কারণ আমি শুরুতেই করছি কি এই পুরোটুকু বের করছি। এখন তোমরা দেখলা যে বিভব শক্তিটা পুরোটুকু গতিশক্তি রূপান্তর হয়ে গেছে, বুঝছো? যখন আমি ছেড়ে দিব, যখন এটা মাটিতে পৌঁছাবে তখন কি হবে, এটা সম্পূর্ণরূপে গতিশক্তিতে রূপান্তর হয়ে যাবে। বিভব শক্তিটা সম্পূর্ণরূপে কিসে রূপান্তর হবে? গতিশক্তিতে। এটা পেলাম 7840, তাই না? 7840 না? হ্যাঁ এই যে 7840। এবার দেখো সিস্টেমটাকে মুছবো না, এবার খেয়াল করো, এখন যদি আমি এটা কেটে দিই তাহলে কি হবে? তখন কি হবে? তখন আমার দেখো, তখন আমার যদি বের করতে হয় তখন কি আমি সূত্র ব্যবহার করবো? টি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, এই সূত্রই তো ব্যবহার করবো। আমার তো এটা কোনো সন্দেহ নেই, আমি এই সূত্রটাই ব্যবহার করতে হবে। তখন আবার কি 2g এই যেমন রাখতে পারে, কিন্তু এই যখন আমি যখন এটাকে কি করব, এই যে বাঁধনটা খুলে দিব, এ দেখো আগের বার তো এখানে কেটে দিছিলাম, তাই ওর কোনো ভূমিকা ছিল না, এখন ওর ভূমিকা থাকবে। কারণ কি এই বাঁধন আমি কেটে দেবো, তখন এই সুতার সাথে এটা সংযুক্ত থাকবে। তখন কি হবে যে ওকে ওকে এই যে এই বস্তুটাকে নিচের দিকে টানতে থাকবে, হ্যাঁ ওর ভর বেশি, ও বেশি নিচে টানবে, কিন্তু ও একটা পিছু টান থাকবে, ও একটা কি থাকবে? পিছু টান থাকবে, ও একটা টান দিতে থাকবে ওকে। এই যে এই সুতাটা দ্বারা, ও তো একই সুতা দ্বারা যুক্ত, কারণ ওকে টান দিতে থাকবে। তখন কি হবে যে ও সামান্য বাধাপ্রাপ্ত হবে, সেজন্য মুক্তভাবে পড়তে পারবে না। বুঝতেছো? এই যে ও যে ওকে বিপরীত দিকে টান দিবে, কোন দিকে টান দিবে? এদিকে টান দিবে। এটা কি? এটাকে আমরা বলি টেনশন কিংবা টান বল। কি বলি? টেনশন কিংবা টান বল। আচ্ছা, ও আর কি করতে পারে? থাকবে নিচে যেতে থাকবে mg। এটাকে আমরা ধরি m1, m1 ইকুয়াল টু 16 কেজি, এটাকে ধরলাম m1। তাহলে ও নিচের ভরের জন্য, ওজনের জন্য ও নিচে যেতে থাকবে, আর ওর জন্য একটা টান বল অনুভব করবে। তাইলে তাইলে একটা সামেশন অফ ওর যে বল সেটা কতটুকু হবে দেখো। দেখো টান বল বলো না কি ও বড়, দেখো ওর ওজনটা বেশি না, ওর ওজনটা বেশি, ওর ওজন কতটুক? এটা m2 ইজ ইকুয়াল টু কত? 1.5 কেজি। আর ওর ওজন বেশি না, ওর ওজন কম, ওর ওজন বেশি, তো ও কি? ও বেশি টান অনুভব করে নিচে পড়ে যেতে থাকবে, ও সামান্য পরিমাণে কি একটা টান বল দিবে, ওকে কি টান বল দিবে, পিছু টান দিবে। এখন টান বল বড় নাকি এমজি বড়? অবশ্যই এমজিটা বড়, কারণ কি ওর ওজন কম, তাই ওর টান বলটাও কম। বুঝছো? ওর ওজন কম, ওর টান বলটাও কম, সেজন্য ও কি নিচে পড়তে পারবে কিন্তু মুক্ত পাবে না। এই সমস্যা দেখা যায় না? হ্যাঁ দেখা যায়। দেখো খুব মনোযোগ, এটা তাহলে লব্ধি কি হবে? দেখো বড় বল বিয়োগ ছোট বল,
এখান থেকে বাদ দিয়ে আমি লিখতে পারি এই যে সামেশন অফ এফ, এফ মানে কি এম এ, এম এ, এটা কি এম এ, এবং কার সামেশন এই যে এম ওয়ান এর উপর, এম ওয়ান এর উপর যত বল কাজ করতেছে সেটা সামেশন, এটা এফ ওয়ান ধরো, এফ ওয়ান এই এই এম ওয়ান এই বস্তুর উপরে যত বল কাজ করতেছে সেটার একটা সামেশন বের করতেছে, অর্থাৎ লব্ধি বল তোমরা যেটাকে বলো পদার্থবিজ্ঞানের ভাষায়। লব্ধি বলটা কি মানে মোট যে বলটা সব মিলিয়ে যে বলটা শেষ পর্যন্ত থাকতেছে সেটা। তো এফ ওয়ান কি হবে এম ওয়ান জি, এম ওয়ান জি কেন এম ওয়ান এ, এ ইজ ইকুয়াল টু কি হবে এম ওয়ান জি মাইনাস টি, এটা এটা এক নম্বর সমীকরণ। অনুরূপভাবে এই বস্তুটার ক্ষেত্রে দেখো ও কি, ওর ক্ষেত্রে, ওর ক্ষেত্রেও কিন্তু একটা টান বল আছে, কে টান দিবে ও টান দিবে, ও টান দিবে, ওর ভর বেশি না, ও নিচে পড়ে যাবে, ও একদম টেনে নিয়ে যাবে ওকে, বুঝতেছো? তাহলে কি হচ্ছে যে ও ওর উপরে একটা টান বল ক্রিয়েট করতেছে, যেই টান বলটা ওর এমজি দেখা কি বড় না ছোট, বড়, কারণ কি ওর ভর বেশি ওর ভর কম, ওর ওজন বেশি ওর ওজন কম, তাই ওর টান বল বেশি ওর টান বল কম। আচ্ছা তাইলে F1 অতএব সামেশন অফ F2 কি হবে, সামেশন অফ F2 কি হবে M2G মাইনাস T। দেখো T কেন সব জায়গায় একই দিলাম, কারণ কি একই সুতার ভিতরে এই টান বলগুলো ক্রিয়া করতেছে, একই সুতার ভিতরে, এক সুতার ভিতরে দুই ধরনের বল কাজ করতে পারে না, তাহলে সাম্য বলা যেত, বুঝছো? শেষ পর্যন্ত একটা বল কাজ করবে। দেখো এই একটা বস্তুর উপরে আমি এদিক দিয়ে একটা বল প্রয়োগ করলাম, এদিক দিয়ে একটা বল করলাম, এটা কিছু না করে কি মাঝখান দিয়ে ব্যাঙ্গা আলাদা হয়ে চলে যাবো না, আসলে এটা তো এই সুতাটা এদিক দিয়েও কাজ করতেছে এদিক দিয়েও কাজ করতেছে, সুতাটা ছিঁড়ে যাবে না, একটু বিশ্বাস করো সুতাটা ছিঁড়বে না। এখন কি হবে যে ও এটার উপর বল প্রয়োগ করতেছে, ও এটার উপর বল প্রয়োগ করতেছে, একটা সামেশন মিলে সব মিলে একটা টান বল কাজ করতেছে, ও টান বলটা কাজ করতেছে ওর উপরে আর ও টান বলটা কাজ করতেছে ওর উপরে। আচ্ছা বা একটু ডিফিকাল্ট মনে হতে পারে, একটু মনোযোগ দিয়ে দেখো শেষ পর্যন্ত দেখবে যে বুঝবা। দেখো F2 কি হবে M2A ইজ ইকুয়াল টু, এখন উভয় ত্বরণ কি সমান, সমান, হ্যাঁ দেখো কারণ কি ও যে গতিতে নিচে পড়তে থাকবে ও টেনে ওকে ওই গতিতেই নিচে ফেলাবে, বুঝতেছ? ফিল করো একটু বিষয়টা, ও যে গতিতে নিচে পড়তে থাকবে ও ওই গতিতে ও কি কি করবে ওকে নিয়ে যাবে, সুতাতে কি রশ্মিতে কি, তাহলে কি M2G মাইনাস T। এখন দেখো এটা 2 নম্বর সমীকরণ, এখন এই সমীকরণ এই সমীকরণ যোগ করে দাও, এই সমীকরণ যোগ করে দাও। দেখো আমি একটু মুছে লিখি, যোগ করো কি থাকে দেখো এর পাশে কি থাকে M1A, M1A প্লাস M2A কি সমান সমান কি থাকে, সমান সমান কি থাকে, এর পাশে কি কি ছিল দেখো T মাইনাস M2G প্লাস T না সরি M2 M1G মাইনাস T, ঠিক দেখো একটা প্লাসের একটা মাইনাসের কাটা, এখান থেকে a কমন নাও, কি থাকে M1 প্লাস M2, হ্যাঁ আর এর পাশে কি থাকে M1G মাইনাস M2G, তাই না? এখান থেকে কি পাই a ইজ ইকুয়াল টু, হয়ে যায় হ্যাঁ a ইজ ইকুয়াল টু M1 মাইনাস M2, জিটাকে কমন নিয়া বাইরে লিখে দাও M1 প্লাস M2। তোমরা দেখছো কোত্থেকে আসছে সূত্রটা, আসলো কোত্থেকে দেখছো, দেখো একটু, হ্যাঁ দেখা যায় না, হ্যাঁ দেখো কোত্থেকে সূত্রটা আসলে দেখছো, বুঝতে পারছো? আসলে এই সূত্র আমি অনেক গাইডে দেখছি যে ডাইরেক্ট এটা বসে দিচ্ছে, বুঝছো? তাহলে এখান থেকে আমরা a অ্যাক্সেলারেশনের মান পাবো, অ্যাক্সেলারেশনের মান পেলে কি হবে a থেকে আমরা v এর মান পাইতে পারি, v ইজ ইকুয়াল টু u প্লাস at। আচ্ছা পাইলাম এর মান পাইলাম, এখন এটাই আমার ওই ইউনিভার্সাল সূত্রটা যেটা ডিরাইভেশন দেখানোর আমি প্রতিশ্রুতি তোমাদের দিয়েছিলাম। তাহলে এখান থেকে a এর মান কত পাই, এটা M1 16 মাইনাস M2 এর মান কত 1.5, নিচে কত 16 প্লাস 1.5 ইন্টু g এর মান কত 9.8। সুতরাং মনে রাখতে কিন্তু খুব সহজ কিন্তু দেখো
m1 মাইনাস m2 অর্থাৎ ভরদ্বয়ের বিয়োগফল ভাগ ভরদ্বয়ের যোগফল ইনটু অভিকর্ষজ ত্বরণ g m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইনটু g আমার সাথে বলো m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইনটু g m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইনটু g আচ্ছা তাহলে ক্যালকুলেট করতে থাকে উপরে থাকে হচ্ছে 15.5 আর নিচে থাকে হচ্ছে 17.5 ইনটু 9.8 8.68 m as inverse 2 দেখো আগের বার যখন আমরা কি করছিলাম v স্কয়ার ইজ ইকুয়াল টু 2gs লিখছিলাম ওই সময় কি g এর মান বসিয়েছি 9.8 ওই জায়গায় আসলে কি ত্বরণটার মান কতটুকু আমরা বসিয়েছি 9.8 কিন্তু এই জায়গায় ত্বরণের মান কত বসাইতে পারতেছি 8.68 ভিন্ন না ভিন্ন কি না দেখছো ওর জন্য ওর এত কম ভরের জন্য ওর একটা ত্বরণের ভিন্নতা হচ্ছে দেখা যায় না দেখা যায় এই এই দেখছো ত্বরণে একটা ভিন্নতা করছে এখন এইটাই আমি বলতে চাইতেছিলাম এই জিনিসটা তোমরা জানতে পারলেই তাই দেখবা যে তোমরা অঙ্কটা করতে পারবা এখন এর মান জানলাম এখন এটা ব্যবহার করে আমরা কি করব আমাদের অঙ্ক সলভ করব নিচে দিলে আর লাগবে না তাইলে দেখো অতএব কি পাই যে আমার যে গতিশক্তিটা সেটা হচ্ছে হাফ m দেখো m v2 দেই দেখা যায় হ্যাঁ এবার ঠিক আছে দেখো এইটা অর্থাৎ পরবর্তীতে আমি যখন কি করলাম বাঁধনটা খুলে দিলাম সেই সময় কি আসে হাফ ইন্টু m ইন্টু v স্কয়ার কি পাই হাফ ইন্টু m ইন্টু v স্কয়ার মানে কি 2ah এখন কিন্তু gh হবে না v স্কয়ার এখন কি হবে সূত্রটা u স্কয়ার প্লাস 2ah এইভাবে এটা কাটা চলে গেছে v স্কয়ার ইজ ইকুয়াল টু 2ah এটা কাটা m এর মান কত 16 ইনটু এর মান কত 8.68 ইনটু h এর মান কত 50 তাহলে 50 ইনটু 16 ইনটু 8.68 6944 আগের বার কত আসছিল আগের বার ছিল কিন্তু 7840 এটা আসছিল এটা আগে আসছিল এখন আসছে এটা কি ভিন্ন হয়েছে না হয়েছে কি না এখন বাঁধনটা কেন হইলো এই পার্থক্যটা কেন হইলো এটা হওয়ার পেছনে কারণ হচ্ছে যে আমি বাঁধনটা প্রথমে খুলছি হচ্ছে ওই বস্তুটার সাথে নিয়ে আর আরেকবার খুলছি কি বস্তুটা ছাড়া সি বিন্দুটা যখন কেটে দিছি তখন কি বস্তুটা কোনো টান বল প্রয়োগ করতে পারে নাই আর যখন বাঁধনটা আমি খুলে দিছি তখন কি হয়েছে বস্তুটা টান বল প্রয়োগ করতে পারছে এইটার জন্য আমার ডিফারেন্সটা তৈরি হয়ে গেছে আমার এইটাই চেয়েছিল ম্যাথের মধ্যে পরিবর্তন হবে কিনা হ্যাঁ উত্তরটা হচ্ছে হ্যাঁ হবে এরকম আরো ভিডিও পেতে তোমরা আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ আমাদের ফেসবুক গ্রুপে সবাই জয়েন হয়ে যাবে আর আমি চেষ্টা করতেছি তোমাদের জন্য স্টাডি লাইভ করানোর আর যে 2026-এ যারা পরীক্ষা দিবে তোমরা একটু কমেন্ট বক্সে আমাকে জানায় দিবা তোমাদের কোন কোন বিষয় নিয়ে ঝামেলা আছে আমি এরপরের ক্লাসটা মাত্রা নিয়ে নেব ওই মাত্রা এবং একক এগুলো নিয়ে তোমাদের যে ঝামেলাগুলো থাকে ইনশাআল্লাহ ওই ক্লাসটা দেখার পরে ইনশাআল্লাহ আমার নেওয়া বেস্ট ক্লাস হবে ওটা ওয়ান অফ দ্য বেস্ট ক্লাস হবে তুমি একটু মনোযোগ দিয়ে দেখবা ক্লাসটা আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ